ফজলুল হুদা বাবুল, আপনার কাছ থেকে 2 মিনিটে এই প্রসঙ্গটি শেষ করে আমরা একটু রাজনৈতিক আলাপ শুরু করব। জি, তো যেটা বলছিলাম যে আমরা আলোচনা যেটা হচ্ছিল যে পুলিশের মনোবল নিয়ে। পুলিশের মনোবল আমি মনে করি 80-90% ঠিক হয়ে গেছে, 10% এখনো আছে। এবং 10% থাকার কারণ মাননীয় সংসদ সদস্য আব্দুল বাতেন বলেছেন যে এটার মূল কারণটা হচ্ছে আপনার পুলিশের যেভাবে টেকনোলজি ডেভেলপ হয়েছে, পুলিশের লজিস্টিক সাপোর্টিভ ভাবে নাই, এমনকি গাড়িও নাই। একটা থানার ব্যাসার্ধ যদি হয় মানে অন দ্য অ্যাভারেজ 20 কিলোমিটার, আর আপনার সেই থানায় যদি একটা গাড়ি থাকে ওসির, তো ওসিকে ডিস্ট্রিক্টে যেতে হয়, ওসিকে আপনার ডিআইজি অফিসে যেতে হয়, ওসিকে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। এখন সিএনজি নিয়ে যেতে হবে দারোগাদের, কারণ পুলিশকে কিন্তু পেট্রোলের খরচও তেমন দেওয়া হয় না। এমনকি রাত 3টার সময় যখন একটা মাদকাসক্তকে ধরতে যায় তখন সিএনজিতে চলে যায় 2জন সাব ইন্সপেক্টর। তো এই যে একটা সিচুয়েশন, এখান থেকে উত্তরণের জন্য এবার বাজেটে বেশ কিছু বরাদ্দ রাখা হয়েছে, দেখা যাক সেটা আসলে তাদের সেই লজিস্টিক সাপোর্টটা ঠিক হবে। তবে বাদন ভাইয়ের সাথে আমি একমত, একটা সময় ছিল যে পুলিশকে দেখলে মানুষ ভয় পেত, একটা গ্রামে গেলে গ্রাম শূন্য হয়ে যেত। এবং এখন পুলিশরা কেউ কেউ ক্যাপ ছাড়া, ইউনিফর্ম ছাড়া রাস্তাঘাটে চা খায়, সেটারও আবার একটু কারণ আছে। আমি কারণটা যখন জানতে গিয়েছি, পুলিশরা বলে সোর্সদের সাথে না মিশলে আমরা তো তথ্য পাই না। এটা একটা রিজন আছে। তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হওয়া উচিত, এটার সাথে আমি একমত। আবার পুলিশের যে আইনটা এই দেশে, সে আইনটা হচ্ছে আপনি একজনকে ধরতে যাবেন, ধরতে যেয়ে তাকে আপনি হয়তো তার সাথে আপনি মাদক পেলেন না, তাকে কিভাবে ধরবেন, কিংবা পেলেন, পাওয়ার পর নিয়ম হচ্ছে কি, পুলিশের আইনে কি আছে যে এইটা 2জন সাক্ষী লাগবে, এবং সেই সাক্ষীর কন্ডিশন দেওয়া হয়েছে ওই এলাকার গণ্যমান্যদের জন্য, আইনে এটা আছে। এবং এইটা কেউই দিতে চায় না। পুলিশ বলে ভাই আমার তো আসামিকে ছেড়ে আসতে হয়েছে। তো পুলিশের কিছু সমস্যা আছে। আমি এই ঘটনাটা এই কারণেই বললাম যে প্রথম কথা হচ্ছে ওই পুলিশিং আর এই পুলিশিং এখন যদি আপনি করতে যান, আমরা এখন গ্লোবাল বিশ্বের বাসিন্দা। এই গ্লোবাল বিশ্বের বাসিন্দা আমরা যখন বিশ্বপল্লীর বাসিন্দা হয়ে গেছি, তখন আমাকে আমার মানবাধিকার দেখতে হয়, আমাকে আমার পুলিশকে বলা হয় যে পোলাইট হতে হবে, পুলিশকে বিনয়ী হতে হবে, পুলিশকে মারা যাবে না, পুলিশ মানলে সাংবাদিকরা রিপোর্ট করবে। কিন্তু ওই ভয়ের সংস্কৃতিটা পুলিশ এখন ইচ্ছে করলেও দেখাতে পারবে না। দেখালে সেটা বিভিন্ন ধারায় বিভিন্ন জায়গায় পুলিশকে জবাবদিহি করতে হয়। কাজে ওই সময়টা এই সময় নয়। এখন এই সময়ে এসে আমাদের কি করণীয়? দেখুন, আমাদের সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। এখানে আমি বলি যে ধর্মীয় যে নেতৃত্ব আছে, ইমাম সাহেবরা, পণ্ডিতরা, পুরোহিতরা, ফাদাররা, তারা বিভিন্নভাবে সোসাইটিকে এই জিনিসটা অ্যাওয়ার করতে পারে। আপনার এডুকেশনাল লিডারশিপ, আপনার স্কুলের শিক্ষক, হাই স্কুল, প্রাইমারি, মাদ্রাসার শিক্ষকরা, এবং সমাজের অন্যান্য গণ্যমান্য মানুষরা, সাংবাদিকরা, এবং সর্বোপরি আমি মনে করি যে পারিবারিক শিক্ষা, যে নৈতিকতা, এই নৈতিকতা যদি বাচ্চাদের এখন আমরা দিতে পারি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে ক্লাস 4 থেকে আমরা নৈতিক শিক্ষক দেব। এটা তো ঠিক। একটা সময় ছিল যে আপনি প্রতিবেশীর একটা ছেলে হয়তো সন্ধ্যার পর বাইরে ঘুরতেছে, তার প্রতিবেশী দেখে একটা সময় বলতো এই তুমি বাইরে কি করো, ঘরে যাওয়া ধমক দিয়ে পাঠিয়ে দিত। এখন কি পারে? এখন আপনি পাঠিয়ে দিবেন, ওর মা এসে, ওর বাপ এসে আপনাকে অপমান করবে। এই জন্য আমি বলছি যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস গুলো, সোশ্যাল নর্মস গুলো যে গত 17 বছরে যেভাবে চেঞ্জ হয়েছে, আমাদের বাচ্চাদের খেলাধুলা নাই, খেলাধুলা নাই বললেই চলে। আমরা এবার কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আমরা কিন্তু খেলার মাঠ দিচ্ছি। আমরা নতুন করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে আমরা খেলাধুলা দিচ্ছি। তো এগুলা মাত্র শুরু হয়েছে গত 17 বছর। আমাদের আরেকটা জিনিস, সময় লাগবে হয়তো বা পুলিশের মনোবলটি পুরোপুরি আসলে ফিরে আসা। আমাদের সাংস্কৃতিক চর্চাগুলো আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আব্দুল বাতেন, সেটা হচ্ছে সংসদে আপনারা ওয়াকআউট করেছেন আজকে অধিবেশনে, আমরা দেখলাম, কেন করেছেন? কারণ তো স্পষ্ট। আমাদের বিরোধী দলীয় সম্মানিত নেতা ওয়াকআউটের পূর্বে তো একটা বক্তব্য দিয়েছেন
আমরা যে বিল উত্থাপিত হয়েছে, যদিও বিলটা উত্থাপিত হয়েছে এবং এই বিলটা যাচাই বাছাইয়ের জন্য কমিটিতে যাবে, এটাই বলা ছিল, বাট যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশীদার আমরা হতে চাই না। এখন প্রশ্ন হতে পারে কেন? প্রশ্ন হচ্ছে যে অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের একটা আইনের কথা বলি, মানবাধিকার কমিশন আইন। অতীতে যে মানবাধিকার কমিশন ছিল তার সঙ্গে অধ্যাদেশের যেটা পার্থক্য ছিল, মূল পার্থক্য ছোটোখাটো হয়তো থাকতে পারে কিছু, কিন্তু মূল পার্থক্য যেটা সেটা হলো যে তদন্ত করার বিষয়টা। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি মানবাধিকার লঙ্ঘন করে সেটা তদন্ত করার ক্ষমতা অধ্যাদেশে ছিল কমিশনের হাতে। কমিশন ইচ্ছা করলে যে কাউকে দিয়ে সেটা তদন্ত করাতে পারবে, বিচার বিভাগের সহায়তা নিতে পারতো, এইসব বলা নাই ওখানে, কিন্তু কমিশনের হাতে ছিল। অথবা কমিশন কোনো সদস্যের নেতৃত্বেই, একজন চেয়ারম্যান ছাড়া তো আরও 5 জন সম্ভবত সদস্য থাকে, তাদের দ্বারা করাতে পারতো। কিন্তু এই আইনে আছে সেটা ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই ন্যস্ত করা হয়েছে। যারা অপরাধ করবে তাদেরকে দিয়ে তদন্ত। এটা কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল সব রাজনৈতিক দলের, মানে শুধু আমাদের না, সব রাজনৈতিক দলের, মানে যারা আমরা এর পূর্বে সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি একসঙ্গে, বিএনপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল যে যে সংস্থার সদস্যের দ্বারা অপরাধ হবে সেই সংস্থার কর্তৃক তদন্ত করলে সেই তদন্ত সুষ্ঠু হবে না, সেখানে পক্ষপাতিত্ব হতে পারে। আপনাদের কাছে কি মনে হয় কেন এই ধরনের পরিবর্তন আনা হলো এই এটা হলো সংস্কারের ক্ষেত্রে? এটা তো একটু বাইরের ভাষা তো অন্যরকম, এখানে একটু মডারেট ল্যাঙ্গুয়েজে বলি, মানে এদেরকে ব্যবহার করার সুপ্ত ইচ্ছা আছে আর কি। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যদেরকে ব্যবহার করে হয়তো বিরোধী দল দমন করবে, না হয় অপরাধও দমন করতে পারে, অথবা একটু দীর্ঘমেয়াদে থাকার চিন্তাভাবনা হয়তো বা আছে। আচ্ছা, এই যে খুব আস্তে করে যদি বলি, হয়তো একটু ফেঁচিবাদ হওয়ার সুপ্ত ইচ্ছা আছে। আচ্ছা, ফজলুল বাবুল, আপনাদের কি ফেস্টিভ্যাল হওয়ার ইচ্ছা আছে? সুপ্ত গুপ্ত কোনো কিছু বিএনপির ডিকশনারিতে নাই, ঠিক আছে? যারা সুপ্ত থাকে, যারা গুপ্ত থাকে, তারা এরকম চিন্তাও করে, নাম্বার 1। নাম্বার 2, বিএনপির জন্ম থেকে গত 48 বছরে বিএনপির সবকিছুই প্রকাশিত। 1, 2, যে প্রশ্নটা আপনি তুলেছেন যে আজকে ওয়াকআউট কেন করলেন, এটা সোজা উত্তর হচ্ছে যে এই সিদ্ধান্ত তো আমি আগেই নিয়েছি যে আমরা ওয়াকআউট করবো। আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তো, মানে একটা অদ্ভুত অবস্থা। কথার পিঠে কথা থাকবে, যুক্তির পিঠে যুক্তি থাকবে, মতের পিঠে মত থাকবে, দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটাই গণতান্ত্রিক মত। সেই গণতান্ত্রিক মতকে উপেক্ষা করে যখন শারীরিক মত প্রদর্শন করা হয় সংসদে, সেটা গণতন্ত্রের ভাষা নয়, নাম্বার 1। নাম্বার 2, বিলটা তো তখন উত্থাপিত হয়নি, তারপর কি আপনি সংসদে উঠে কমনলি কিছু ডায়লগ দিলেন, যে ডায়লগগুলো এরকম যে তারা, মানে তাদের এখন সমস্যা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, বিরোধী দলে কিন্তু মাত্র একজন সংসদ সদস্য দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন, বাকি সবাই কিন্তু নতুন। প্রসিডিউর সারা এবং রুলস বিধি বাদ দিয়েই তারা কিন্তু বক্তব্য দেন, এবং স্পিকার এটাকে অ্যালাউ করেন শুধুমাত্র বলতে দেওয়ার জন্য। আমরা কিন্তু দেখেছি যে মানে 2008-এর সংসদও আমরা দেখেছি, আমরা কিন্তু 96-এর সংসদও দেখেছি বিরোধী দল কতটুকু স্পেস পাইতো। আমরা কিন্তু তাদের সংসদে স্পেস দিচ্ছি, তারা ওয়াকআউট করবেন। এখন বিষয় হচ্ছে কি যে তারা তো আল্লাহর সাথেও যুদ্ধ করেন, কারণ তাদের এক মানে এমপি পদপ্রার্থী, যিনি এখন সংসদেরও এমপি, বলেছিলেন যে আল্লাহর হুকুম হয়ে গেছে, তারা ক্ষমতায় আসবেন। এখন দেখছে যে আল্লাহ তো হুকুম আসলে হয়নি, এইটা নিয়ে তারা মাথা এখন তাদের খারাপ হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসাবেন। এই যে তাদের মেন্টাল প্রবলেম, আমার মনে হয় মেন্টাল সমস্যাটা একটু তাদের দূরীভূত হওয়া উচিত। তারা যে মানে শক্তি প্রদর্শন করতে চান, সেই শক্তি কিন্তু তারা বিভাগীয় সমাবেশ অনেক আগেই করেছেন। মানে সংসদে মাত্র আতুর ঘরে আমরা
হ্যাঁ, আমাদের এলাকায় 40 দিন পর্যন্ত মানে বেবি হওয়ার পর মা বাচ্চাকে ইন্টেনসিভ কেয়ার নাই ফ্যামিলির সবাই, সেই কেয়ারও আমরা তো দূরে থাক মিনিমাম মানে আমরা পাইনি। মানে আমাদের এলাকায় আমরা দেখেছি যে ওই ভাতের মার খাওয়াতো আর কি, দুধ না পেলে ভাতের মারটুকুও তারা অফার করেনি। এমন মানে কি বলবো, এটা হচ্ছে পৈশাচিক বলবো না, আমি রাদার বলি যে অমানবিক আচরণ করে এবং আপনারা আজকে আমি শেষ করি। জি আপনারা তারপর কি বলছেন দেখুন, বিরোধী দল জনগণের সাথে প্রতারণা করেছে। হ্যাঁ, জনগণের সাথে কারা প্রতারণা করেছে সেটাই তো আমি বলছি। যে এখন কি আমাদের বয়স কত? 6 মাস। নারী কাটা হয়েছে, ঘা এখনো শুকায়নি। ঠিক আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিয়েছেন সংসদে। আপনার ভালো লাগেনি, আপনি পাল্টা যুক্তি দেন। আপনাদের কোনোদিন তো রহিত করেনি। এবং মজার বিষয় কি জানেন, মাননীয় বিরোধী দলের নেতা যখন বক্তব্য দিতে উঠেছেন, উনি কোন ধারায় দিয়েছেন এটাও আমি জানি না, অন্তত কোন বিধিতে উনি বক্তব্য দিয়েছে, বিধি আছে তো বিধি উল্লেখও করেননি। মানে তারা দাঁড়াইলেই স্পিকার তাদের দেয়, তাও থাক রে বাবা তোরা, তাও এই আওয়ামী ফ্যাসিস্টদের মতো আচরণ করিস না। কিন্তু কি করার, কিন্তু বিরোধী দল তো বলছে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন। গায়ে মানে না আপনি মোরাল। শোনেন, ফ্যাসিস্ট হওয়ার লক্ষণ কি? এই যে যারা বলছেন যে মানবাধিকার আইন, তথ্য আইন, এই আইন তো এখনো পাশ হয়নি, হয়েছে? আইন তো সংসদে উঠানোর আগেই তো তারা ওয়াকআউট করেছেন। সো দিস ইজ প্রি প্ল্যান্ড। তারা টার্গেট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন? দেখুন, বাংলাদেশে পুরো এরকম পরিকল্পনা নিয়েই কি সংসদে গিয়েছিলেন নাকি? কারণ আমাদের একজন তাই বলছে বিল তো উত্থাপনই হয়নি। আইনের যে বিল উত্থাপিত, বিলের কপি তো আমরা পেয়েছি আগেই। তো বিলের কপি পেয়ে যখন আমরা এটা দেখলাম, আমরা তো বলেছি এখানে ভাষাটা, ভাই একটু কথা বলি, ভাষাটা খুবই সুস্পষ্ট। সেটা হলো এই প্রক্রিয়ার অংশীদার হতে চাই না আমরা। কেননা আমি একটু বলি, এখন আমাদের মাননীয় সরকারি দলের সংসদ সদস্য অনেক কথা বলছেন, আউট অফ দ্য টপিকও উনি কথা বলছেন, বলতেই পারেন, কোনো অসুবিধা নাই। বিষয়টা হচ্ছে যে এই যে এখন আমি সংসদে আছি, উনি সংসদে আছেন, বা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ বিরোধী দলের নেতা হয়েছে, এটা তো জুলাই বিপ্লবের কারণে, জুলাই আন্দোলনের কারণে। তো জুলাই আন্দোলনের পরবর্তীকালে বা আন্দোলন চলাকালীন সময় আমাদের প্রধান কারণগুলো কি ছিল? এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে যত্রতত্র। একজন কার্টুনিস্ট একটা কার্টুন আঁকছে, তাকে জেলে থেকে তাকে মেরে ফেলা হলো। এই তো সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। এই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য যে সংশোধনগুলো প্রয়োজন সেগুলোই তো সাজেস্ট করা হয়েছিল। কারো ভালো না লাগতে পারে, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আমরা তো মনে করি যে এই সংশোধনীগুলো যদি না হয়, সংস্কারগুলো যদি না হয়, তাহলে কোনো পরিবর্তন হলো না, শুধু সরকার পরিবর্তন হলো। তা আমরা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে তো অপেক্ষা করলে তো একটা নির্বাচন আসতো 3 বছর পরে, 4 বছর পরে। এই যে ছেলেরা আন্দোলন করলো, গোটা দেশের মানুষ, এই মানুষের মধ্যে সব রাজনৈতিক দলের লোকই ছিল, আন্দোলন করলো, এত ত্যাগ তিতিক্ষ হলো, এখনও আহত আছে, চিকিৎসাধীন আছে, কারো কারো চোখ কোনোদিনও ভালো হবে না, কেউ কেউ পাহাড়ি সঙ্গ হারিয়েছে। এই সব কিছু আমরা উপেক্ষা করে, আমার কিন্তু মাথায় ঢোকে না যে এই তদন্ত যদি কোনো পুলিশের সদস্য বা সেনাবাহিনী বা র্যাব বা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অতি উৎসাহী হয়ে যদি কোনো অপরাধ করে, আর সেটা যদি কোনো নিরপেক্ষ সংস্থা দ্বারা তদন্ত করে তার অপরাধ প্রমাণিত হয়, তার যদি শাস্তি হয়, তাহলে কি অসুবিধা, কার অসুবিধা? এটা কোন ধরনের চিন্তা, এটা কোন যুগের চিন্তা? আমরা তো কি সামনে অগ্রসর হব না? আমরা তো সামনে অগ্রসর হব। পৃথিবীর যেগুলো উন্নত দেশ, সভ্য দেশ, সেখানে আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, আমরা কি চিন্তা করতেছি? আপনি আমাকে বলুন একটা প্রশ্ন, আপনার কাছে আমি এই প্রশ্নের উত্তর চাই। অন্য কোনো কারণ থাকতে পারে যে যিনি অপরাধ করবে অন্য সংস্থা দিয়ে তদন্ত করার, তাকে রক্ষা করার চিন্তাই তো আছে। রক্ষা করা বা হালকা শাস্তি দেওয়া বা বিনিময়ে তার কাছ থেকে কিছু আনুকূল্য পাওয়া, এর বাইরে আর কোনো কথা আছে? আমরা বিরোধী দল সংসদ সদস্য, আমরা 3 জন আছি না 5 জন আছি,
অভিজ্ঞতা আছে নাই, অভিজ্ঞতা অনেকের নাই। এই সংসদের এটা একটা বৈশিষ্ট্য, প্রধানমন্ত্রীও নতুন, বিরোধী দলের নেতাও নতুন, এবং অধিকাংশ সদস্যই নতুন। অবশ্যই। এবং এগুলো তো অনেক কথা বলা যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এই গোটা মানে আমার মাথায় ঢোকে না যে আমরা এই কিভাবে জুলাই সনদকে পাশ কাটাইতে পারি, কিভাবে উপেক্ষা করতে পারি। জি, আমরা সেই বিষয়টা একটু জানতেই চাই ফজলুল হুদা বাবুল, জুলাই সনদকে আপনারা পাশ কাটাচ্ছেন কিনা, কারণ আজকে সংবিধান সংশোধনের সংস্কারের যে বিলটি সেটা তো আসলে উত্থাপিত হয়েছে, সেখানে আমরা জানি যে আপনারা যে একটি বিশেষ কমিটি করেছেন সেখানে বিরোধী দল আসলে অংশ আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন। শোনেন, ওনারা আসলে সংবিধান সংশোধনও চায় না, সংস্কারও চান না, ওনারা জুলাই সনদও চান না। ওনাদের যে জোটে একটা দল আছে, নতুন একটা দল, এই দলের লোকেরা কিন্তু নির্বাচনের একদিন আগে বা পরে বোধহয় সাইন করলেন, কিন্তু ওনারা এমনভাবে গল্প করেন জুলাইটা হচ্ছে ওনাদের নিজস্ব মানে একদম সৃষ্টি। তো যাই হোক, সেই ক্রেডিট তারা নিতেই পারেন, আরেকটা দলও নিতেন এদেশের স্বাধীনতা যুদ্ধের। তো এইটা যাদের মধ্যে ফ্যাসিস্টের আচরণ কিন্তু এগুলাই, যে মানে নিজেকে জাহির করা। বিএনপি নিজেকে জাহির করতে চান না। বিএনপি উনি একটা বলছেন, একটা কার্টুনিস্টের গল্প বলছেন। এই কথা আমি আপনার মিডিয়াতেও একবার বলেছিলাম যে শিশির ভট্টাচার্য কার্টুন আঁকতেন বিএনপির সময়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে। উনি কিন্তু এটাকে কোনোদিনও কিছু করেননি, পরে একদিন উনি বলছেন যে শিশির, আপনি জানেন এটা। তো কাজেই আমাদের চরিত্র ফ্যাসিস্ট না কি, এটা 12ই ফেব্রুয়ারিতে মানুষজন রায় দিয়েছে। এক, 2 নম্বর হচ্ছে যে এই যে বিলটা এসেছিল মানবাধিকার বিল এবং গুম প্রতিরোধ আইন, এই আইনগুলো তো কি আছে ওনারা ব্যাখ্যা করতেন। বিএনপি যদি সেটা সংসদে ব্যাখ্যা করতেন, বিএনপি যদি এগুলো না মানতো বা সংসদ যদি না মানতো, জনগণ সিদ্ধান্ত নিতেন। সমস্যাটা কিন্তু আমি একটু আগেই বলেছি, সমস্যা হচ্ছে কি মাথায় সমস্যা, যে আমরা তো এখন ওই পারে থাকার কথা ছিল, কারণ আল্লাহও বলেছে ওই পারে থাকার কথা, আমেরিকাও বলেছে, হ্যাঁ, তো কেন ওই পারে থাকলাম না? যদি তাই না হবে, সংবিধান সংস্কারের যে আমরা সংশোধনের যে কমিটি, আমরা বিশেষ কমিটি চেয়েছি, দীর্ঘদিন থেকে তাদের কাছে নাম চেয়েছি। 1, 2 নাম্বার, এই আইনগুলো যখন বিশেষ কমিটিতে আলোচনা হয় তাদের তো সদস্যরা থাকেন। 3 নাম্বার, এই যে উনি যে আজকে মাননীয় বিরোধী দলের নেতা সংসদে যে কথা শুরু করলেন, উনি তো কোনটা আসল কথা, গণভোট, জুলাই সনদ, নাকি গ্যাস বিদ্যুৎ জ্বালানি? গ্যাস বিদ্যুৎ জ্বালানি তো সমান সমান সংসদ সদস্য নিয়ে কিন্তু একটা কমিটি আছে। ওনারা আসলে বিশৃঙ্খলা চাচ্ছে, কারণ কমিটিও তো বিশেষ কমিটি, বিদ্যুৎ কমিটির তো একটা অর্ধেক লোক আছে। ওটা না, ওই কমিটির তো কার্যক্রম শেষ হয়ে গেছে। ও কার্যক্রম কয়েকদিনের জন্য ছিল, আমি সদস্য ছিলাম। হ্যাঁ, তো কার্যক্রম শেষ হয়ে গেছে, তখন আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? না, সেটা তো ভিন্ন ইস্যু, সেটা তো আলোচনা করতে চাইলে করা যায়। একটা তো কমিটি গঠন হয়েছিল এই সংসদে, ওটা নাই এখন। তো সেটা নিয়ে আবার উনি কথা বলছেন। সারা বিশ্বে যখন পেট্রোলের মানে জ্বালানির দাম ডাবল হয়ে গেছে, বাংলাদেশ এখনো ডাবল করেনি। গতকালকে ইউকেতে 4% পেট্রোল বেড়েছে, ইউএইতে বেড়েছে, পরশুদিন বেড়েছে 15%। এই সংকটটাই তো সরকার আসলে ছোটেন, এখানে 2টা সংকট ওনারা কিন্তু বলেন না, এখানে 2টা সংকট। 1, ইউনুসের সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছিল না। 2, এই প্রফেসর ইউনুস তাদের যে প্রতিনিধি ছিলেন, তার সময়ে কিন্তু হাসিনার আমলের আরেকটা এই ভাসমান ইয়ে করার কথা ছিল, সেটা ইউনুস সাহেবের সময় এসে ইউনুস সাহেব ওটা বাতিল করেছে। থার্ড, যদি কি বলে FSRU, এটা বাতিল করে দিলেন এই ইউনুস সাহেব, যেটা এখন আমরা আবার 27-এর মধ্যে আমরা আবার এটা আরেকটা তৃতীয় অল্টারনেটিভ, কারণ এটা নষ্ট হয়ে গেল। এখন তো বিএনপি লাগাইনি, আপনারা প্রমাণ করুক বিএনপি লাগাইছে। এটা তো একটা দুর্ঘটনা। জনগণের কাছে আমরা কৃতজ্ঞ যে জনগণ আমাদেরকে এইটুকু মানে সহ্য করছে। ইনশাল্লাহ আমরা এটা থেকেও আগামীতে সরে মানে ঠিক করব। এখন আসেন গণভোটের গল্প, জুলাই সনদের গল্প তো বললাম, আমরা জুলাই সনদ পালন করার জন্যই তো সংবিধান সংশোধনের বিশেষ কমিটি করেছি। আচ্ছা, ওনাদের আহ্বান জানাবো যে সেখানে এসে ওনারা ওনাদের ইনপুট দিক এবং সংসদে দাঁড়িয়ে এগুলা নিয়ে
ওনাদের তো ধৈর্য ধরতে এই হবে। প্রশ্নটি আসলে আমি গণভোটে একটা কথা বলি, last একটা- আমরা গণভোটটা বিরতির গণ- পরে আমরা আচ্ছা। আলোচনা করি। এই যে সংবিধান সংস্কারের যে কমিটিতে করা হলো, সেটাতে আসলে আপনাদের অংশগ্রহণ করাতে বাধাটা কোথায়? মানে এখানে হলে তো আপনারা নিজেদের অনেক পয়েন্ট আলোচনা করতে পারতেন, সেটি হয়তো সংবিধান সংশোধনের ক্ষেত্রে তো আপনাদের ভূমিকাটা আরো জোরালো হতো।